নমস্কার। শ্রোতা বন্ধুদের আমার নমস্কার জানাই। দেখুন, স্বামীজি বলছেন, কেউ যদি আমাকে নিগ্রহ করে, আমি তাকে আয় ভাই কানাই বলে জাপটে ধরে অহিংসা কাকে বলে, প্রেম কাকে বলে, এই শিক্ষা দেওয়ার আগে ঠেসে দুটো চড় মারব, মেরে বুঝিয়ে দেবো যে আমি মোটেই দুর্বল নই। যেমন বলা হয়, দুর্বলের ঈশ্বর, আমার ঈশ্বর সবলের ঈশ্বর। তারপরে তাকে জড়িয়ে ধরবো, ধরে বলবো, ভাই, এই যে মারামারি, সংঘর্ষ, সংঘাত, প্রতি মুহূর্তে জীবনটাকে অশান্ত করে তোলা, এটা কি ঠিক? এসেছো কদিনের জন্যে, থাকবে কদিন, তারপর তো কোথায় যাবে তুমি নিজেই জানো না। এলে কোথা থেকে, যাবে কোথায়, তুমি কিছুই জানো না। এন্ট্রি অ্যান্ড এক্সিট দুটোই তোমার অজানা। মাঝখানের এই যে ভ্যালিটা, এইখানে তুমি বিচরণ করবে। তো এখানে সদ্ভাব, সদ্ভাবনা, পারস্পরিক সমঝোতা, বন্ধুত্বপূর্ণ আচরণ, সুন্দর পরিবার গড়ে তোলা, একটি পাড়া, একটি সমাজ, একটি দেশ। আপত্তিটা কোথায়? ভীষণ আপত্তি। মহাভারতে বলা হয়েছে সময়, সময় এক সাংঘাতিক জিনিস। সময়ের মধ্যে ভয়ঙ্কর হচ্ছে কলি। তিনি সর্বত্র ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকের মধ্যে ঢুকে তার যে ইভিল, তার যে দুষ্ট কার্যবলী, সেগুলো তার মধ্যে বপন করছেন। কলি কি বপন করছেন? না, দুষ্ট বীজ বপন করছেন, কাঁটা গাছ। সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা এখন কলিতে আছি এবং কলি হচ্ছে মোস্ট পাওয়ারফুল। মহাভারতে দেখা যায় নল দময়ন্তীর গল্পে কলি নলের শরীরে প্রবেশ করছেন। রাজা নলের শরীরে প্রবেশ করে তাকে দিয়ে যত রকমের উদ্ভট কাজকর্ম করাচ্ছেন। তো একটি দেশেও তাই। মানব গোষ্ঠীকে যদি একটি আকৃতি দেওয়া যায়, তাহলে তার মধ্যে বহু ধরনের মানুষ, বহু ধরনের চিন্তা, বহু ধরনের মানসিকতা, বহু ধরনের চরিত্র, সব মিলিয়ে একটা পিরামিড তৈরি হয়ে আছে। তাই এর তোর আচার আচরণ যা হবে আমাদের জানাই আছে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো খারাপ। ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যাচ্ছে, তখন তাদের মনে হলো একটা পার্টিং কিক, যাওয়ার সময় একটা লাথি মেরে। এবং সেটা কি না, একটা ভাইরাস ছেড়ে দিয়ে যায়, যেটা হচ্ছে সাম্প্রদায়িক। ভারতবর্ষে বহু জাতি এবং মন্ত্র ছিল এক জাতি, এক প্রাণ, একতা। তাই ভারত একটা বিরাট দেশে বহু দেশের মানুষ আসবে, বহু ধর্মাবলম্বী মানুষ আসবে এবং তারা এমন একটা শাসন ব্যবস্থার মধ্যে, এমন একটা আধারের মধ্যে, এমন একটা গোলকের মধ্যে থাকবেন, যেখানে পারস্পরিক সদ্ভাব তারা অভ্যেস করবেন, কেউ কারোর প্রতি হিংসা পোষণ করবেন না। এবং আরেকটু যদি এগোই, তাহলে মার্কস, এঞ্জেলস তারা যখন আসছেন, সকলেরই আর্থিক সঙ্গতি, আর্থিক অবস্থা সমান হবে, এরকম নানা ভাবনা মানুষ ভেবেছে। কিন্তু সেগুলোকে কার্যকরী করে তোলা ভয়ঙ্কর সম্ভব। তার কারণ কোটি কোটি মানুষ, কোটি কোটি মন, কোটি কোটি ভাবনা, কোটি কোটি অ্যাপ্রোচ, সেখানে কে কার কথা শুনবে? তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা ঠাকুরমা স্বামীজিকে স্মরণ করি। ঠাকুরমা স্বামীজির বক্তব্য হচ্ছে, তারা যে উপদেশ দিয়ে গেছেন সেটা হচ্ছে, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন। আর স্বামীজিকে দিয়ে কি বলাচ্ছেন, সেটা হচ্ছে তোমার ভেতরে যে ইনার স্ট্রেংথ, সেটাকে তুমি এমন ভাবে গড়ে তোলো যাতে অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে পারো। ভারতবর্ষ যখন ভাগ হচ্ছে, সেই ভাগটা হচ্ছে, ইংরেজরা তো সেটা তদারকি করছেন। তারা ভারতবর্ষটাকে কাটাকুটি করবেন। ভিত্তিটা কি হবে না, দ্বিজাতি তত্ত্ব, দুটি ধর্ম এবং দুটি দেশ।
এইটি করতে গিয়ে এবং এটি করে দিয়ে চলে যাওয়ার পরে সেই যে অশান্তি শুরু হলো, এবং সেইটা নিয়েই যত রকমের কাণ্ড কারখানা হতে চলল। এখানে দেখা যায় যে একদল লোক সুবিধেবাদী, আমরা নেতা ইত্যাদির কথা বলি, রাজার কথা বলি, শাসন ব্যবস্থার কথা বলি। নেতা, একজন নেতা হয়তো খুব ভালো, কিন্তু তার যারা চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, যা আমাদের রকের ভাষায় যাদের বলা হয় পেড়িদার, তারা তো ছেড়ে কথা বলবেন না, তাই তাদের প্রভাব এই মানুষটির ওপর পড়তে বাধ্য। এবং হয়তো তিনি ভালো করতে চাইছেন, কিন্তু ওই যে একটি প্রবাদ আছে, এলোমেলো করে দেওয়া লুটে পুটে খা, সেটা তো আবার একটা 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 বাণী। তাই এই যখন গোলমাল অবস্থা, সবই তো হয়ে গেল, কিন্তু হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে যে দেশভাগের পর দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশ ভাগ হয়ে গেল। শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এই বাংলাটাকে রক্ষা করলেন, কারণ এটা পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছিল, সেটাকে তিনি ধরে টেনে নিয়ে এখানে এলেন। কিন্তু তিনি দেশটাকে টেনে নিয়ে এলেন, মানুষগুলো কি করবে? তারা তো অশান্ত। 1950 সাল আমাদের অঞ্চলে, আমি যে অঞ্চলে আছি বরানগর, এখানে দুটি এলাকা ছিল। তার মধ্যে একটি এলাকা আরেক সম্প্রদায়ের মানুষ বাস করতেন, সেটিকে বলা হতো আলমবাজার। সেই আলমবাজারে হঠাৎ বলা নেই কওয়া নেই একটা বিরাট আন্দোলন শুরু হলো। এর আগে তো আমরা দেখেছি 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং। তখন তো দেখা গেল এক সম্প্রদায়ের মানুষ এইরকম বলছেন, ঠোঁট মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। তারা এই স্লোগান দিচ্ছে, কিন্তু এই স্লোগানই যথেষ্ট না। তারা বিরাট হত্যাকাণ্ড করে একটা ইতিহাসে একটা অধ্যায় রচনা করে দিয়ে চলে গেলেন। তারই বোধহয় প্রভাব চলছিল 1950 সালে এই আলমবাজার এলাকায়। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষ মুখোমুখি হয়ে গেল, এবং একটা ভয়ঙ্কর রকমের সন্ধ্যের পর থেকে একটা ভয়ঙ্কর রকমের দাঙ্গা বেঁধে গেল। তখন আমাদের গঙ্গার ধারে স্বামী সত্যানন্দ, শ্রদ্ধেয় স্বামী সত্যানন্দ, তাকে প্রণাম জানাই, তিনি স্বামীজির আদর্শে বলিয়ান। তিনি ওই আশ্রমে কয়েকজন সন্ন্যাসিনীকে নিয়ে আছেন, এবং সেখান থেকে আলমবাজারের দূরত্ব খুব কম, হয়তো 5-6 মিনিটের মধ্যে সেখান থেকে সবাই এদিকে চলে আসবে। সেই সময় একটি ক্লাবের ছেলে এসে খবর দিল, মহারাজ আজকের রাত্রিটা খুব সাবধানে থাকবেন, আপনার এখানে অনেক সন্ন্যাসিনী রয়েছেন, আজ কিন্তু ভীষণ রাত। তা তিনি তখন সক্রিয় হলেন, এবং তিনি তো একজন সন্ন্যাসী, তিনি ভক্তি নিয়ে আছেন, কিন্তু তার দায়িত্বটা কি? তিনি তখন রক্ষক, এবং তখন তিনি স্বামীজি। গঙ্গায় একসার নৌকো বাঁধা ছিল, সেই নৌকোর মাঝিতে তিনি বললেন, দেখো আজ রাতটা তোমরা সজাগ থেকো, যা টাকা লাগে আমরা দেব, এই আশ্রম যদি আক্রান্ত হয় তাহলে তোমরা কিন্তু আমাকে সাহায্য করবে। তাহলে হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। ইতিমধ্যে খবর এসে গেল এবং কানে আসছে জেহাদের শব্দ। তিনি এই স্বামী সত্যানন্দ, তিনি তার হাতে বন্দুক এবং টোটা ঝোলা নিয়ে ওই গেটের সামনে একা দাঁড়িয়ে পড়লেন, এবং সন্ন্যাসিনী মাদের বললেন, তোমরা একদম লোহার সিঁড়ি দিয়ে 3 তলার সাথে উঠে যাও, সেখানে তোমাদের অস্ত্রাবে কাগজ আর কেরোসিন তেল আর দেশলাই, যদি আক্রমণ করে ওখান থেকে কাগজে আগুন লাগিয়ে নিচে ফেলতে শুরু করবে। আর উনি নিজে দাঁড়ালেন ওখানে। যখন একেবারে প্রায় কাছে এসে গেছে, আর গঙ্গার দিকে তাকিয়ে দেখা গেল কি না, নৌকোগুলো সমস্ত মাঝগঙ্গায় পালিয়েছে ভয়, একটি মাত্র নৌকো। সেই সময় আমি যে জায়গাটায় থাকি, সেই জায়গায় আমরা আমাদের বাড়ির যে খোলা ছাদ, সেই ছাদে তখন আমাদের যে অ্যাথলেটিক ক্লাবগুলো ছিল, তার আগে তো স্বদেশী আন্দোলনের সময় আমরা লাঠি খেলা, ছোড়া খেলা ইত্যাদি তারা অভ্যাস করতেন। সেই যে হারমার লাঠি, সেই লাঠি আমাদের ছাদের ওপর রেখে দিয়ে গেলেন তারা,
এবং আমাদের অনেক ইট পাটকেলও সেখানে রাখা হবে, যদি আক্রমণ আসে আমরা সেগুলো ব্যবহার করব। এইরকম সময় তখন রাত প্রায় 12টা, ওদিকে একেবারে ভয়ঙ্কর রকমের বিস্ফোরণের শব্দ আসছে, এবং যে বোমাগুলো ফাটছে সেগুলো সাধারণ নয়, গ্রেনেড ট্রেনেড হবে। হঠাৎ আমাদেরই বাড়ির পাশের যে রাস্তা, যেটা এখন বরদাবাসক স্ট্রিট নামে পরিচিত, সেই রাস্তা দিয়ে দুটো রয়্যাল এনফিল্ড মোটর বাইক ঊর্ধ্বশ্বাসে ওই দিকে চলে। একটিতে কে রয়েছেন? গোপাল বাবু, যিনি কলকাতায় পরিচিত গোপাল পাঁঠা, এবং আরেকটিতে রয়েছেন রাম চট্টোপাধ্যায়। তিনি, এরা দুজনে কি করে খবর পেয়েছেন জানি না, কিন্তু এক সময় তারা কলকাতার এবং বিভিন্ন জেলার রক্ষক হয়ে দাঁড়িয়েছিলেন। তারা ঢুকলেন সেই ব্যাটল ফিল্ডে, এবং সারা রাত ধরে সে কি সংগ্রাম, সে কি বোমবাজি, আর ফলকে ফলকে আগুন উঠছে। পরদিন সকালবেলা সব শান্ত এবং পুড়ে ধ্বংস। এই যে দেখেছিলাম, এবং তারপরে আবার নতুন করে সমস্ত গঠন করা হলো, আবার সদ্ভাব ফিরে এলো। এই যে ঘুঁটিটি নাড়িয়ে দিয়েছিল, তিনি কে? তারা কারা? তারা হচ্ছে, বলবো না, একটি জুট মিলের সাহেব মালিক এবং তার সঙ্গী সাথীরা। কেন এটা করে তাদের কি আনন্দ হলো তা তো বলা যায় না, কিন্তু এই যে রাত, এবং সেই সময় দেখলাম যে যাকে আমরা গোপালবাবু বলি এবং রামবাবু, তারা দুজনে মিলে যদি সেই দিন ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে আজকে এখানে বসে কথা বলতে পারতাম কিনা আমি জানি না। নমস্কার।